সাসপেন্সের জগতে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজ আপনারা শুনবেন সূর্য আচার্যের কলমে আর আসে না। আজকের গল্প পাঠে রয়েছে অর্চিষ্মান, গল্পের সূত্রধার এবং গল্পের নির্দেশনায় আমি ব্রহ্মা। শুরু হচ্ছে আজকের গল্প আর আসে না। ঘটনাটি অনেক দিনের, প্রায় ৮০ বছর তো হবেই। তখনও ইংরেজরা ভারতে তাদের শাসন চালিয়ে যাচ্ছে। নেতাজি জন্ম নিয়েছে এক বিশাল বিদ্রোহী নামে। মহাত্মা গান্ধীর অনুগামী হচ্ছে সকলে। তবে সেই নিয়ে আমি আজ কথা বলবো না, বলবো এক অজানা দুর্ঘটনার কথা, যার উৎপত্তি এখনো সকলের কাছে অজানা। অনেক খোঁজাখুঁজিও হয়েছে, কিন্তু কোনো জায়গায় কেউ ধরা পড়েনি। তবে দুর্ঘটনাটি হত্যা কিংবা চুরির নয়। একটু ধীরেই বলছি, ঘটনাটি অনেক বড়। বলে রাখা ভালো যে আমিও এই কাহিনীর এক বিশেষ অংশ। কিন্তু থাক সে কথা। বললাম না যে আমি কে, কি করে জানলাম আমি এখন কোথায়। যারা বুদ্ধিমান তারা ঘটনার শেষে সব নিজে থেকে বুঝে গেলেও বুঝে যেতে পারে, আর যারা বুঝবেন তারা বুঝেও না বোঝার ভাব করতেই পারে। জানি কথাগুলো অনেকটা অস্বাভাবিক, একটু অপেক্ষা করুন, সব কিছু জেনে যাবেন। ভারতের এক নাবিক নাম আকসেসি পান্ডুয়া বেসরকারি এক জাহাজের প্রধান। আকসেসি পান্ডুয়া একজন নামী ইংরেজ, আর শুধু তাই নয়, তাদের জাহাজ যে পরিচালনা করছেন তিনিও একজন ইংরেজ। বিশাল টাকার মালিক, প্রায় ৫-৬টা জাহাজ তার, সবকটা শস্য, যার মধ্যে ভারতের চাল ডাল প্রধান। তবে সবে যে শুদ্ধ জিনিস আদান প্রদান হতো সেটা বললে ভুল হবে। যতই হোক, আগে কথা কোথা বলতে ভয় লাগতো, কিন্তু এখন তা আর লাগে না। কিছু নিষিদ্ধ মাদক দ্রব্য তাদের জাহাজ দিয়ে যেত, আর কিছু আনা হতো যার মধ্যে নীল ছিল প্রধান। জাহাজের অনেকেই তা নিয়ে কোনো কথা তুলতো না, উল্টে সায় দিত। কিন্তু আকসেসি এইসব জিনিস কেনা বেচা ভালো চোখে দেখত না, কিন্তু তা নিয়ে আপত্তিও তুলত না, কারণ তুললেই চাকরি হাওয়া হয়ে যাবে, আর সে নিজের দোষে নিজের সাথে চাকরি খাবে কেন। আর যারা এই নিয়ে নষ্ট হয়ে গেছে তারা আর এর হাত থেকে রেহাই পাবে না, আর যারা নষ্ট হতে চায় না তারা কোনোদিনও নষ্ট হতে চাইবে না। তা যাই হোক, আকসেসি নিজের কাজের প্রতি অনেক কঠোর ও মনোযোগী আছে। তার ছোট থেকে ইচ্ছে সে দেশ বিদেশ ঘুরবে, নতুন দেশ দেখবে, নতুন কিছু জানবে, রহস্য ভেদ করবে। তাই সেইবার তাদের ৭ম অভিযান শুরু হলো। এইবার একটা দীর্ঘদিনের কাজ পেল আকসেসি। আরব সাগর পেরিয়ে প্রথমে তাদের যেতে হবে কেনিয়া, সেখান থেকে কেনিয়ার ঠিক অপর প্রান্তে গ্যাবনে। সেখানে প্রায় ৫ দিন থেকে আবার পাড়ি দেবে সায়ান্নের উদ্দেশ্যে, আর তারপর সেখান থেকে সর্বশেষ নিউ ইয়র্ক। সেখান থেকে কিছু মাল মশলা নিয়ে আবার পাড়ি দিতে হবে ভারতের উদ্দেশ্যে। দীর্ঘদিনের পথ, যেতে আসতে প্রায় ২ বছর তো লাগবে। ততদিন জাহাজের সব নাবিকদের নিজেদের মা বাবা স্ত্রী ভাই বোন পুরো পরিবারকে ছেড়ে থাকতে হবে। জাহাজে উঠবার সময় সবাই সবাইকে সান্ত্বনা দিল, শুধু এক আকসেসি বাদে। তার বাবা মা গত হয়েছে অনেকদিন আগেই, বিয়েও করেননি। তার ভাই বোনও কেউ নেই, অর্থাৎ দুঃখ কিংবা কান্না করবার প্রশ্ন ওঠে না। তবে হ্যাঁ, দুঃখ তারও হয়। অন্যদের আপনজনদের মুখের দিকে তাকালে
দুঃখ হয়। জাহাজ ছেড়ে দেওয়ার পর সকলের মনে একটাই দুশ্চিন্তা কাজ করবে। আসলে এই নাবিক, সৈন্য এইরকম জিনিসে যোগ দেবার মানে নিজের আপনজনকে দুঃখ দেওয়া, বাইরে বাইরে থাকা, জীবন হাতে নিয়ে চলা। বলা যায় না যদি কোনো সময় কোন দুর্ঘটনায় কোন মানুষের কখন প্রাণ চলে যাবে। দেখা গেল রাতের আকাশের ওই চাঁদ দেখবার পর পরের দিনের ওই সূর্যের উজ্জ্বল আলো কেউ দেখতে পেল না। তবে তাই নিয়ে এইভাবে চিন্তা করে কোনো লাভ নেই। যাই হোক, ডিসেম্বরের এক সন্ধ্যায় হর্ন দিয়ে চলতে শুরু করলো আকসাসি পান্ডুয়ার নির্দেশে চলা এক জাহাজ। তার পরের ঘটনা অতি সংক্ষিপ্ত। প্রথম দুই কেনিয়ার ঠিক অপর প্রান্তে গেবনে যেতে কোনো বিপদ হলো না, এমনকি পরে সায়ান্ন সেখানেও না। তবে সায়ান্নের থেকে জাহাজ ছাড়বার কিছুদিনের মাথায় একটা কাণ্ড ঘটল জাহাজে। আকসেসেরই এক বাঙালি বন্ধু হামুর হাজাদ, যাকে আকসেসি এই জাহাজে একটি কাজ ঠিক করে দেয়। লোকটি মুসলিম। তার সাথে ওই জাহাজেরই এক দীর্ঘদিনের নাবিক নাম জ্যাকিস ভোলাই। তার সাথে হামুরের বিজয় গন্ডগোল লেগে গেল। আকসেসি তখন অন্যদিকে কাজ করছিল। গন্ডগোলের আওয়াজ পেয়ে জলদি সেখানে গিয়ে হাজির হয় আকসেসি। সেখানে দাঁড়িয়ে একটু বোঝার চেষ্টা করছিল কি হয়েছে, কিন্তু তারই মধ্যে ঘটে গেল এক কাণ্ড। হামুর তবে রে বলে তেড়ে গেল জ্যাকিসের দিকে। শুরু হয়ে গেল তুমুল হাতাহাতি। তা দেখে অন্যেরা তাদের থামাতে এগিয়ে গেল। তখন এক খারাপ কাণ্ড। যেই হামুরকে থামাতে যাচ্ছে তাকে অসভ্য গালাগাল, লাথি, ঘুষি যা কিছু একটা দিয়ে দূরে ঠেলে দিচ্ছে। অবশেষে কাণ্ড বিগড়ে যাচ্ছে দেখে আকসেসি এগিয়ে যায়। দুজনে কোনো রকমে আলাদা করে হামুরের গালের সমস্ত গায়ের শক্তি দিয়ে সজোরে এক চড় মেরে নিচে শুইয়ে দেয়। তারপর তার উপর বসে পড়ে। এই জাহাজের অনেকেই নেশা করে, আর তার মধ্যে হামুরও যে আছে তা তার গায়ের গন্ধ সুখেই বুঝতে পারে আকসেসি। তাজা মদের গন্ধ পাচ্ছে সে। এমনিতেই এসব লোককে তার বিশেষ পছন্দ নয়। তার উপর এইরকম একজনকে মারাকে কিছুতেই বরদাস্ত করতে পারছিল না আকসেসি। তবে নিজেকে শান্ত করে কথা বলবে ভেবেছিল, কিন্তু যেরকম করছে তাতে মনে হয় না যে বিশেষ কাজ দেবে ভদ্র কথায়। তাই তার কলার ধরে সোজাসুজি হুমকি দেয়, আর একটা আঘাত যদি এই মানুষগুলোর উপর পড়ে তাহলে মেরে লাশ বানিয়ে সমুদ্রে ফেলে দেবো। কেউ কিছু টেরও পাবে না। আমি যতই তোর বন্ধু হই, এরকম ব্যবহার আমি পছন্দ করি না। তাই ভাবিস না যে পার পেয়ে যাবি। আর হ্যাঁ, এই বলে জ্যাকিসের দিকে তাকিয়ে বলে, কি হয়েছিল একটু বলবে যে তোমার উপর এত খেপে গেল? জ্যাকিস তখনও হাঁপাচ্ছে। কোনো রকমে বলে, জানি না, আমি আমি শুধু বলছিলাম যে একটা কাজ করে দিতে, তাতেই। তারপর উঠে আকসেসি বলল, যেমন মাতাল তার তেমন মাতলামি। ওকে, আগে ভালো ভালো ইন্ডিয়া ফিরি, তারপরের সব মাতলামি চুকিয়ে দিচ্ছি। তারপর সকলের উদ্দেশ্যে বলে, একে এখন কেউ নিয়ে গিয়ে একটা খালি ঘরে আটকে দিয়ে এসো। আর হ্যাঁ, এরকম আর যেন কাউকে না দেখি, তাহলে এবার তাকে সত্যি সত্যি ডুবিয়ে দেব। কথাটা যেন সবার মাথায় থাকে। এই বলে আকসেসি থামে। কয়েকজন এগিয়ে গিয়ে হামুরকে ধরবার উপক্রম করতেই সে সাপের মতন ফোঁস করে ওঠে। একজন বলে, স্যার, যেতে চাইছে না। আকসেসি এবার শাঁসি ওঠে। যেতে চাইছে না মানে? তোমরা 4-5 জন মিলে একটা মানুষকে ধরতে পারছো না? ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাও। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এবার সবাই হামুরকে নিয়ে যাবে বলে তার দিকে এগুলো, কিন্তু সে ক্ষমা চাওয়ার বদলে উল্টে তাদের দিকে তেড়ে গেল। কিন্তু এবার আর কোনো বাধাই কাজ দিল না। সবাই তাকে চ্যাংদোলা করে একটা ঘরে ফেলে দিল, আর বাইরে থেকে দরজায় তালা মেরে চলে গেল। হামুর তখন রাগে আবোল তাবোল বকছে।
সেখানে একটা কিসের বোতল ছিল, কাঁচের। সেটা সে তুলে দরজার দিকে ছুঁড়ে মারল এবং সাথে সাথে সেটা ভেঙে চৌচির হয়ে গেল। সে তেড়ে গেল দরজার দিকে আর অসংখ্য ঘুষি মারতে লাগলো। কাঁচে তার পা কেটে গেল। কিছুক্ষণ এরকম করবার পর সে হাঁপিয়ে এক জায়গায় বসে পড়ল আর গালাগাল দিতে দিতে ক্লান্ত হয়ে গেল। সে চোখে ঝাপসা দেখছে না, কিচ্ছু দেখতে পাচ্ছে না। সব দিক অন্ধকার। বাইরে কে কি বলছে, কি করছে, কিচ্ছু বুঝতে পারছে না। এমনকি সে কোথায় কি অবস্থায় আছে সব কিছু ভুলে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। ওইদিকে এরকম দুমদাম আওয়াজ শুনে অনেকেই চমকে গেছে, কিন্তু আকসাসি আদেশ দিয়েছে তাকে ওই ঘরে আটকে রাখবার, আর সেই মতো আকসাসির অনুমতি ছাড়া দরজা খুলে দেখাও যাবে না। তাই একটু ভেবে চিনতে তাদের মধ্যে অর্থাৎ কর্মীদের পক্ষ থেকে একজন আকসাসির কাছে গেল সব ঘটনা বলতে। সব শুনে সে একটু চিন্তায় পড়ে গেল। বলল, আচ্ছা, একটা কাজ করো, কয়েকজনকে নিয়ে দরজা খোলো, আমি একটু পরে আসছি, ঠিক আছে? এবার যাও। কর্মচারীটি চলে যাওয়ার পর আকসাসিও জাহাজের একটি ঘরে এসে প্রবেশ করল। এখানে জাহাজের ডাক্তার থাকে। এখন বোধহয় তিনি ঘুমোচ্ছেন। একটু ডাকাডাকির পর তিনি উঠে দরজা খুলে দিলেন। বয়স বছর 55, পাকা চুলদারি, প্রচন্ড গম্ভীর গলা। আকসাসিকে দেখে তিনি একটু হেসে বললেন, এই আকসাসি, এই সময় ব্যাপারটা কি? সব ঘটনা খুলে বলল আকসাসি। বলা শেষ হয়ে বলল, আমার মনে হয় অসুস্থ হয়েছে, লোকটাই এরকম। আপনি যদি একটু যান তাহলে খুব ভালো হয়। তিনি বললেন, কেন যাব না? এতে অনুরোধের কিছু নেই হে। আমার তো এটাই কাজ, আর আমি আমার কাজ করতে পছন্দই করি। তুমি একটু দাঁড়াও, আমি আমার সব জিনিস নিয়ে আসি। কিছুক্ষণের মধ্যেই দুজনে ঘটনাস্থলে গিয়ে পৌঁছল। দরজা খোলা হয়েছে। সেখানের একটা বিছানায় হামুর শুয়ে, তার হাত পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। অজ্ঞান অবস্থায় এক জায়গায় শুয়েছিল। দরজার সামনে কাচের গুঁড়ো, একটা ভাঙা কাচের বোতলের, তাতে কোনো সন্দেহ নেই। ডাক্তার গিয়ে হামুরের শরীর পরীক্ষা করল। বেশি কিছু হয়নি। রক্ত বেরোনোর কারণে আর ক্লান্তিতে অজ্ঞান হয়ে গেছে। খুব শিগগিরই জ্ঞান ফিরবে, কিন্তু আর বেশি উত্তেজিত করা তার পক্ষে ক্ষতিকারক হবে। তাই তাকে একা যতটা সম্ভব শান্ত রাখলে ভালো হবে। ডাক্তার কয়েকটা ওষুধ দিয়ে চলে গেলেন। নিজেকে অপরাধী মনে হচ্ছে আকসাসির। তখন তার এতটা উত্তেজিত হওয়া, তার উপর রাগে ফেটে পড়া, না, ঠিক হয়নি। তবে তাছাড়া উপায় বা কি ছিল? অন্যদের উপর এমন ব্যবহার করছিল যে একটা মারপিট বেঁধে যেত। তখন সত্যি সত্যি তাকে মরা বানিয়ে জলে ভাসিয়ে দিতে হতো। না, যা করেছে ঠিকই করেছে। এবার সে সেটা না বুঝলে আর কি করা যাবে? তবে সব ফালতু জিনিস নিয়ে এখন ভাবলে চলবে না। এখন অনেকটা পথ বাকি। নিজের জাহাজের দিকটা আকসাসিকেই সামলাতে হবে। তাই কয়েকজনকে হামুরের পাশে বসে থাকতে বলে সে এবং বাকিরা বেরিয়ে এলো। তবে ঘটনা কিন্তু এখনো শুরু হয়নি বলতে গেলে। যা অঘটন ঘটবার তা এবার ঘটতে শুরু করলো। আরও কয়েকদিন কেটে গেছে। নিউ ইয়র্ক যেতে এখনো 20 দিন বাকি হিসেব মতো। আজ সকাল থেকে আবহাওয়াটা বেশ মেঘলা ছিল। মানে শুধু আজ নয়, বেশ কয়েকদিন ধরে আবহাওয়াটা মেঘলা আর কুয়াশায় ঘেরা। তবে সব দিনের তুলনায় আজ মনে হচ্ছে কুয়াশাটা বেশ গাঢ় হয়ে এসছে। আবহাওয়ায় একটা গুমোট ভাব আছে। ঝড় আসছে নাকি? না,
কিছুই বোঝা যাচ্ছে না। তবে ঝড় আসলে খুব বিপদে পড়া যাবে। জানা নেই কোথায় কিভাবে তৈরি হচ্ছে। আবার এইদিকে আরেক সমস্যা দেখা দিয়েছে। কিছু একটা সমস্যার জন্য আজ সকাল থেকে জাহাজের সঙ্গে অফিসে যোগাযোগ করা যাচ্ছে না। কোথায় কি হচ্ছে, এখন আকসাসিকে তারা কি পদক্ষেপ নিতে বলবে কিচ্ছু বুঝতে পারছে না। এইরকম তো হবার কথা নয়। যখন শেষ মাটিতে পা রেখেছিল তখন একজন মেকানিককে দিয়ে পুরো জাহাজ চেক করানো হয়েছে, সে তো কোনো ত্রুটি খুঁজে পায়নি। তবে এমনটা হওয়া বেশ একটা অস্বাভাবিক নয়। এরকম 10-10টা ঘটনা ইতিহাস খুঁজলে পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে এইরকম হওয়াটা খুবই বিরক্তিকর। বেলা 1টা যখন বাজে তখনও কোনো কিচ্ছু করা যায়নি। এদিকে অন্ধকার হয়ে আসছে, মেঘ আর কুয়াশাও বেশ গাঢ় হয়ে গেছে। এই সময় আকসাসি বুঝতে পারল এবার যা করবার তাকেই করতে হবে। ম্যাপটা খুলল আকসাসি। তার মতে তারা এখনো নিউ ইয়র্ক থেকে 800 কিলোমিটার দূরে। কিন্তু এবার আকসাসির আরেকটা কথা মনে হলো, তারা কি সঠিক দিকে যাচ্ছে? কম্পাসের দিকে তাকালো আকসাসি। এ কি, কম্পাসটা এমন করছে কেন? নর্থ না, ওয়েস্ট না, ইস্টও না, এমনকি সাউথও না, সব দিক। অর্থাৎ কম্পাসটা চারিদিকে এক নাগাড়ে ঘুরে চলেছে, থামছেই না। কিন্তু সকালেও তো ঠিক ছিল, তাহলে এখন এইরকম করছে কেন? তাহলে কি কম্পাসটা খারাপ হয়ে গেল? আকসাসি তার কম্পাসটা বার করলো। দরকারের জন্য একটা করে কম্পাস নিজের কাছে রাখে আকসাসি। সেটা সামনের অংশ খুলল সে, কিন্তু এবারে তার কম্পাসের অবস্থা দেখে অবাক, বিস্ময় এবং ভয়ে পাথর হয়ে গেল আকসাসি। প্রথম দিকে ঠিক মনে হচ্ছিল, কিন্তু কিছু সেকেন্ড পর কম্পাসের কাঁটা ঘুরে ইস্ট থেকে নর্থে আসলো, আবার সেখান থেকে ওয়েস্ট। ব্যাপার কি, সব কম্পাস একসঙ্গে খারাপ হয়ে গেল? না না, সেটা আবার কি করে সম্ভব? এখানে কি চুম্বকের আকর্ষণ কাজ করে না? হাজারটা প্রশ্ন আকসাসির মাথায় উকি মারছে, আর যার উত্তর বোধ করি আকসাসিরও জানা নেই। কিন্তু এখন কি করা যায়? শেষবার যখন আকসাসি কম্পাসের দিকে তাকিয়েছিল তখন কম্পাসের কাঁটাটা কোন দিকে ছিল মনে পড়ছে না। মাথাটা ঘুরছে। এক জায়গায় গিয়ে বসলো আকসাসি, বাইরের দিকে তাকালো। সূর্যের বিন্দু মাত্র অংশ খুঁজে পেল না সে। হ্যাঁ, তবে যা পেল সেটা হলো গাঢ় থেকে গাঢ়তর হয়ে ওঠা মেঘ ও কুয়াশা। বাতাসে একটা স্যাঁতস্যাঁতে ভাব আছে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আকসাসির। চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে রইল আকসাসি। কেমন যেন নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। প্রায় 20 জন মানুষের জীবন এখন তার হাতে। যদি তাদের কিছু হয় তাহলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। যতই হোক সে বিয়ে করেনি, তার স্ত্রী নেই, এমনকি মা বাবাও অনেকদিন আগেই পরলোকগত হয়েছে। পরিবার বলতে এখন তার কাছে শুধু এই কর্মচারীরাই। হঠাৎ নিজেকে শক্ত করল আকসাসি। সে সব কি ভাবছে? এইগুলো এক ধরনের যন্ত্র, এরা যখন খুশি খারাপ হতে পারে, এতে তার কি করার আছে? আর ঝড়, সে এমন কেন ভেবে নিচ্ছে যে একটা ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছে তাদের দিকেই? এমনও তো হতে পারে যে কয়েকদিন ধরে আবহাওয়াটা খারাপ যাচ্ছে, কিন্তু এমন সময় থেকেও তো সে আগেও বেরিয়ে এসছে। কই, তখন তো এমন কিছু মনে হয়নি। তখন তো সে আরো শক্ত হয়েছিল। হয়তো ওই কম্পাস আর ওই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। না, সে যত এইসব নিয়ে ভাববে তত দুর্বল হয়ে পড়বে। কিন্তু এখন না ভাবলে আর কখনই বা ভাববে? কি করবে আকসাসি বুঝতে পারছে না।
চিন্তায় মগ্ন হয়ে গেছে সে, চিন্তার দেশে ডুবে যাচ্ছে। কিন্তু হঠাৎ দরজার আওয়াজে বর্তমানে ফিরল সে। দরজায় জোরে জোরে টোকা পড়ছে। নিজেকে একটু সামলে তাড়াতাড়ি দরজা গিয়ে খুলল। জেকিস দাঁড়িয়ে আছে। মনে হয় কিছু একটা হয়েছে, না হলে তো জেকিসকে কখনো তার কাছে আসতে দেখেনি। ব্যাপার কি? জেকিস বলল, আসলে আসলে আবহাওয়া দেখে আসলাম। কালো মেঘ করে এসেছে, মনে হয় ঝড় আসছে। জাহাজে সবাই কেমন যেন ভয়ে ভয়ে আছে, আমাকে তাই ঠেলে এখানে পাঠিয়ে দিল। জেকিসের কথা শুনে বাইরে বেরিয়ে এলো আকসেসি। ঠিকই বলেছে জেকিস। জাহাজের সামনের দিকটায় আকাশে দূরে কালো মেঘ ভেসে আসছে, খুব দ্রুত তাদের জাহাজের দিকে। এতক্ষণ যে চিন্তাটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তা এবার প্রচণ্ড তীব্র হয়ে উঠল। জাহাজ নিয়ে পিছন দিকে রওনা দেওয়া যাবে না, তার আগেই ওই মেঘ এদিকে এসে পড়বে। এবার যা করবার তাকে আর বাকিদের নিয়ে করতে হবে। অনেকদিন কাজ করছে জাহাজে, আর সেই অভিজ্ঞতা থেকে মেঘ দেখে আকসাসি বলতে পারে যে এই মেঘ কোনো সাধারণ মেঘ নয়। আর তার থেকে বেরোনো বর্ষণ আর গর্জনও খুব একটা সাধারণ হবে না, তা অনুমান করা খুব একটা কঠিন কাজ নয় আকসাসির কাছে। পাশেই জেকিস দাঁড়িয়েছিল। সে বলল, স্যার, সবাই ভয় পেয়েছে, আমিও একটু পেয়েছি। একটু নয়, বেশ দারুণই পেয়েছো, তা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। দেখো জেকিস, ভয় পাওয়ার কিছু হয়নি। এরকম একটু ঝড় অল টাইম আসবে, তবে তাতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা এক প্রকার জলদস্যু, আমরা সহজে কিছুতে ভয় পাই না। যদি আজ সমগ্র সাগরের জল আমাদের উপর এসে পড়ে, তবেও আমরা ভয় পাবো না। নিজের মনকে শক্ত করো, দেখবে কিছুই হয়নি, ঠিক আছে? আর এখন যাও, আর আমার কাছে সবাইকে আসতে বলো, কয়েকটা কথা আছে। এই বলে আকসাসি চলে গেল। আকসাসি চলে যাওয়ার দিকে উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল জেকিস। আকসাসির কথায় জেকিসের বুকে যে একটু প্রাণ এসেছে তা বোঝা যাচ্ছে। ভাবতে থাকে যে ঠিকই বলেছে আকসাসি, ভয় পেলে কিচ্ছু হবে না। যত ভয় পাবে তত ভয় তাকে গিলে খাবে। না না, তাকে নিজের মন শক্ত রাখতে হবে, ভয় পেলে চলবে না। জেকিস তার ডান হাতটা শক্ত করে মুঠো করল, তারপর মুখের সামনে রাখল। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করবার চেষ্টা করল। তারপর সেখান থেকে চলে গেল। ওইদিকে আকসাসি আবার যন্ত্রগুলি দেখছে। না, কিচ্ছু ঠিক নেই। আকসাসি হাতে নিয়ে তার কম্পাসটা দেখছিল। ঠিক নেই দেখে রেগে ছুঁড়ে মারল নিচে, আর সঙ্গে সঙ্গে তা ভেঙে চুরমার হয়ে গেল। রাস্কল, মানে কি বলবো, রেগে বলে উঠল আকসাসি। দরজায় আবার টোকা পড়ল। দরজা খোলা আছে। যতটা সম্ভব নিজেকে শান্ত রেখে আদেশ দিল সে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল এবং গোটা 7 লোক প্রবেশ করলো ঘরে। তাদের দিকে তাকিয়ে আকসাসি বলল, আকাশের অবস্থা নিশ্চয়ই দেখেছো তোমরা। সবাই চুপ করে রইল। আকসাসি একটি চেয়ারে বসে মাথায় হাত দিয়ে বলল, আমি জানি সবাই ভয়ে আছো, থাকারই কথা। তোমাদের কিভাবে আমি শান্ত করবো আমি জানি না। সত্যিটা হলো, আমি নিজেও খুব ভয়ে আছি। মেঘের অবস্থা দেখে বলা মুশকিল নয় যে কোনো বিরাট বড় ঝড় আসতে চলেছে। আকসাসিকে ভেঙে পড়তে দেখে জেকিস অবাক হয়ে গেল। যে মানুষটি এই কিছুক্ষণ আগে তাকে এতটা সাহস জুগিয়ে দিল, সে এত তাড়াতাড়ি নিজের সাহসটাই হারিয়ে ফেলল। আকসাসি কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগেই জেকিস বলে উঠল, এই আপনিই তো কিছুক্ষণ আগে আমাকে সাহস দিয়ে গেলেন, এখন কি হলো তাহলে যে আপনি এত ভয় পেয়ে গেলেন? এবার আকসাসি চুপ করে রইল, শুধু মাথা থেকে হাতটা সরিয়ে
জেকিসের দিকে তাকালো। তখনের একটু কথাতে যে এত কাজ দেবে তা কল্পনাও করতে পারেনি সে। অর্থাৎ তার কথায় কাজ দিয়েছে, শুধু এবার আরেকটু কাজ দিলেই হবে। জেকিস আকসাসিকে চুপ করে থাকতে দেখে বলল, ভয়ের কিচ্ছু হয়নি। আমরা জলদস্যু, আমরা এইসব ছোটোখাটো তুচ্ছ ব্যাপারে ভয় পাই না। এই ঝড়কে হারিয়ে আমরা সশরীরে দেশে ফিরবই, আমরা জিতবই। শেষের কথাটা সজোরে বলে হাতটা উপরে তুলল। বাকি 6 জনও চুপ রইল না। তারাও আমরা জিতবই, আমরা জিতবই, আমরা জিতবই বলে হাত তুলল। আকসাসের এত আনন্দ হচ্ছিল যে আনন্দে ফেটে পড়তে ইচ্ছে করছিল, কিন্তু সে নিজেকে সামলে ওদের চিৎকার শুনতে লাগলো। ঠিকই তো, তার পরিকল্পনা কাজে দিয়েছে। সে সবাইকে সাহস জোগাতে পেরেছে। হঠাৎ তার খেয়াল হলো বাইরের বাকি যারা ছিল তারাও তাদের চিৎকার শুনে কিছুটা অনুমান করে চিৎকার করতে থাকলো, আমরা জিতবই, জিতবই, আমরা জিতবই। ঠিক আছে, থামো থামো প্রত্যেকে। আকসাসি বলে উঠল, কিন্তু তাদের চিৎকার থামল না। রাত প্রায় 9টার কাছাকাছি। ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হাওয়া অল্প অল্প বইছে। আগামী মুহূর্তের জন্য সবাই তৈরি আছে। যতই হোক, প্রত্যেকের মনে অল্প হলেও ভয় উকিঝুঁকি মারছেই। এখনো ভয়ানক মুহূর্তটা আসেনি। কেউ চায়ও না সেই মুহূর্তটা আসুক। হঠাৎ একটা বিরাট গর্জন আর বন্ধ করে দেবার মতো আলো। আওয়াজটা মিলিয়ে যাওয়ার পর বোঝা গেল বৃষ্টির বেগ বেড়ে গেছে। সমুদ্র বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। বায়ুর বেগ বেড়ে গেছে, যার ফলে আরো দ্রুত গতিতে জাহাজ সামনের দিকে এগিয়ে চলেছে। আর যত সামনের দিকে যাচ্ছে তত মেঘ কালো হচ্ছে। আকসাসির চোখ সর্বক্ষণ চারিদিক খুঁজছে, যদি কোনো দ্বীপ পাওয়া যায়, কিন্তু এত অন্ধকার হয়ে আসছে যে কিছুই দেখা যাচ্ছে না আশেপাশের দৃশ্য। আবার মেঘের গর্জন, আর তার সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগ বেড়ে যাচ্ছে। এই যথেষ্ট কোনো বিপদের জন্যে। সমুদ্র প্রায় নাচতে আরম্ভ করেছে। বায়ুর বেগ এত বেড়ে গেছে যে কানের কাছে তীব্র হু হু শব্দ শোনা যাচ্ছে। জাহাজ নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়েছে। অন্যদিকে জাহাজের নিচের অংশ ফেটে ফুটো দিয়ে জল ঢুকতে আরম্ভ করেছে। সেই শব্দ শুনে একজন দরজা খুলে দেখতে গেল। হাতে টর্চ, কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আলো জ্বালিয়ে এসে চারিদিকে দেখছিল। চারিদিকে জল। ভয়ে তার বুকটা ধুকধুক করছে। টর্চের আলো এক জায়গায় গিয়ে পড়তেই সেখানটা জল জল করে উঠল। দুটো চোখ ভালো করে দেখতে সে লাফিয়ে উঠল। সাপ, সাপ বলে সেখান থেকে পালিয়ে গেল। আকসাসির কাছে দৌড়ে আসলো। আকসাসি তার অবস্থা দেখে বলল, কি হয়েছে? ওদিকটা সামলাও, জাহাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্যার, জাহাজের নিচের অংশ ফেটে জল জাহাজের ভিতর ঢুকছে, আর আর সেখানে একটা সাপ ঢুকে পড়েছে। আকসাসি লাফিয়ে উঠল কি বলে, কিন্তু তার এখন গেলে চলবে না, তাহলে আর এক বিপদ দেখা দেবে। তাই সে বলল কয়েকজনকে সেখানে নিয়ে যেতে, আর তার সাথে করে বন্দুকটা নিয়ে যেতে বলল। সেফটির জন্য একটা করে বন্দুক তার কাছে সব সময় থাকে, আর সাপের কথা ভেবেই সে সেটা নিয়ে যেতে বলল। সে জানে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই, কিন্তু সে এটা বুঝে পেল না যে জাহাজের এত মোটা কবচ ভেঙে জল ঢুকলো কি করে, তাও এত তাড়াতাড়ি। কিন্তু কি করে? ওইদিকে জেকিস সহ আরো কয়েকজন নিচে গিয়ে হাজির। খুব তাড়াতাড়ি জল ঢুকছে। তারা জলের মধ্যে নামলো, কিছুটা এগিয়ে গেল, আর তখনই একটা ছেলে চেঁচিয়ে উঠল,
সবাই আওয়াজ নির্দেশ করে আলো ফেলল। ও মাই গড! জেকিস চেঁচিয়ে উঠল। একটা প্রায় 4 হাত লম্বা সাপ তার শরীর দিয়ে কি সব সারা দেহ পেঁচিয়ে রেখেছে, আর জিজ্ঞাসা চিহ্নের মতো মাথাটা কি সব মুখের দিকে করে আছে। কিন্তু সেটার মানে সেই সাপের মুখ অস্বাভাবিক। একটা জোকের মুখ যেরকম হয় তেমন তার মুখ। হাঁ করে রয়েছে, তাই তার দাঁত দেখা যাচ্ছে, আর সে দাঁত দিয়ে লালা গড়িয়ে পড়ছে। সবাই সেটা দেখে থ মেরে গেছে। কিন্তু আর বেশি দেরি করলে একটা ভয়ঙ্কর বিপদ ঘটে বসবে। তাই জেকিসের হাতে থাকা আকসেসির বন্দুকটা তুলল, সজোরে গুলি ছুড়ে দিল সেই অকাল্পনিক প্রাণীটার দিকে। গুলি গিয়ে সোজা সেটার মাথায় লাগলো, কিন্তু সেটা মরল না। কিসবকে ছেড়ে দিয়ে সেটা পালিয়ে যাচ্ছে দেখে আরো 2খানা গুলি ছুড়ল জেকিস, কিন্তু হাত কাঁপার ফলে দুটোর একটাও সেটার গায়ে লাগলো না। সেটা জলের মধ্যে ডুবে অদৃশ্য হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে কিসবও জলের মধ্যে পড়ে গেল। জেকিস তাড়াতাড়ি দৌড়ে গেল তার দিকে। সে বুঝল প্রাণীটির চেপে ধরায় বেশ জখম হয়েছে কিসব, আর এখানে জলের মধ্যে থাকাটা নিরাপদ হবে না। বলা যায় না কোথা থেকে এসে আবার কার উপর আক্রমণ করে বসে। তাকে কাঁধে তুলে বাইরে বেরিয়ে এলো জেকিস ও তার সঙ্গে যারা ছিল তারা প্রত্যেকে। বোঝাই যাচ্ছে এই জাহাজ বেশিক্ষণ টেকার মতো অবস্থায় আর নেই। খুব জলদি একটা কিছু না করলে জাহাজ ডুবে যাবে। আকসেসি ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছে। একটা উপায় আছে বটে, বোট। হ্যাঁ, বোট 4টে আছে, তার একটায় 5 জন করে ধরে, অর্থাৎ সবাই নিরাপদ। কিন্তু তারা এখন যেখানে আছে সেখানের আশেপাশে কোনো দ্বীপ নেই। তাহলে কি করেই বা একটা মানুষ না খেয়ে জীবিত থাকবে? যদি তাদের খোঁজ করবার জন্য কেউ আসে তাহলেই তারা বাড়ি বেঁচে ফিরতে পারবে, কিন্তু তার আগে নয়। আকসেসি জানে এখন জাহাজ নিয়ন্ত্রণ করে কোনো লাভ নেই, তাই বাইরে বেরিয়ে এলো সে দেখে জেকিস আসছে আর তার পিঠে কি একজন আছে। ব্যাপারটা কি? আকসেসি তাদের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো। জেকিস যতটা সম্ভব তাড়াতাড়ি ব্যাপারটা খুলে বলল। ডাক্তার দেখাতে হবে, না হলে হয়তো বাঁচবে না কিসব। কিন্তু এই অবস্থায় সেটা যে সম্ভব নয় সেটা বোঝা যাচ্ছে। তাই জেকিসকে তার পরিকল্পনাটা বলল। সবাই তাতে রাজি। সময় নষ্ট করলে কাজে দেবে না, তাই আকসেসি খুব শিগগির ডাক্তারের ঘরে গিয়ে তাকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাইরে আসতে বলল। প্রথম বোটে কিসব ও ডাক্তার সহ আরো 3 জন লোক বসল। আকসেসি ছুরি দিয়ে দড়ি কেটে দিল, আর বাঁধন ছাড়া হয়ে সেটা সোজা সমুদ্রের জলে গিয়ে পড়ল। আরেকটা বোটে আরো 5 জনকে বসিয়ে দিয়ে দড়ি কেটে দিল আকসেসি। সেটাও সমুদ্রের জলে ঝপ করে গিয়ে পড়ল। এবার 3 নম্বর বোট, সেটায় 4 জন লোক উঠিয়ে দিয়ে জেকিসকে উঠতে বলল আকসেসি, কিন্তু সে উঠতে চাইল না। তার দাবি আকসেসি না ওঠা পর্যন্ত সে যাবে না। কিন্তু আকসেসি সেটা উঠতে পারবে না, কারণ একটা বোটে মাত্র 5 জন ধরে, আর তার বেশি উঠলে ডুবে যাবে সেটা। আর জাহাজে 20, আর তাকে নিয়ে 21 জন হয়ে যাচ্ছে। আর সেখানে একজন কাউকে না কাউকে জাহাজে থাকতেই হবে। কিন্তু সে কথা তো জেকিসকে বলা যাবে না, তাই অন্যভাবে বোঝাতে লাগলো। কিন্তু সে কিছুতেই মানতে চাইছে না। আকসেসি না গেলে সেও যাবে না। জেকিস শেষে বুঝলো আকসেসির মতলব, তাই ইচ্ছে করেই ঠেলা দিয়ে আকসেসির হাত থেকে ছুরিটা নিয়ে তাকে বোটের ওপর ফেলে দিল, আর নিজেকে সামলে ওঠার আগেই দড়ি কেটে দিল জেকিস। ঘটনাগুলো এত শিগগির ঘটে গেল যে কেউ কিছু বুঝে উঠতে পারল না। বোট এবার সোজা গিয়ে জলের উপর পড়ল। উঠে বসে আকসেসি চিৎকার করে উঠল, জেকিস, এটা তুমি কি করলে? কিন্তু কথা শেষ হবার আগেই একটা বিরাট গর্জন
মেঘের 3 দিক দিয়ে বৈদ্যুতিক আলো এসে জাহাজের উপর পড়ল। আকসাসি দেখল সে 3 আলোর শিরাগুলি একসাথে মিলিত হয়ে একটি মুখ তৈরি হয়েছে। আকসাসি অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে রয়েছে। সে কানে হাত দিতেও ভুলে গেছে। সে এখন মুগ্ধ হয়ে এই অপূর্ব ভয়ঙ্কর দৃশ্য দেখছে। এবার কানে তালা লাগিয়ে দেবার মতন একটা গর্জন, আর সঙ্গে সঙ্গে কয়েকজন মানুষের চিৎকার। আকসাসি জাহাজের দিকে তাকালো। বৈদ্যুতিক আলোর রেখা জাহাজের উপর পড়ায় জাহাজে আগুন লেগে গেছে, ফাটল ধরে গেছে, আর তার সঙ্গে জাহাজ থেকে কি একটা যেন তার কোলে এসে পড়ল বলে মনে হলো। সে দেখছে জেকিস, তার গা পুড়ে গেছে, তার সারা শরীর গরম। আকসাসি চেঁচিয়ে উঠল, জেকিস! কোনো সাড়া নেই, নড়াচড়াও নেই। তার মানে কি? আকসাসি তার নারী দেখল, নিঃশ্বাস দেখল, কিন্তু সত্যি এখন আর কিছু করার নেই। সব নিঃশব্দ। আকসাসি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই ছেলেটিকেই আকসাসি সবচেয়ে বেশি ভালোবাসত, ঠিক নিজের ছেলের মতো। আর সেই আকসাসি মানে তার জীবন বাঁচানোর জন্যে নিজের জীবন দিয়ে দিল। যদি সে বেঁচেও যায়, তার পরিবারের কাছে সে কি জবাব দেবে? তার মা, বাবা, এক ভাই আর তার হবু বউ নিমিক্সি, যার সাথে এবার ফিরে গিয়ে তার বিয়ে হবার কথা ছিল, সে কি করবে এখন? তার মাথা ঘুরছে। তখন যদি জ্যাকিসের ধাক্কা মারবার আগেই সে ধাক্কা মারত, তাহলে তো এইরকম একটা মুহূর্ত তাকে দেখতে হতো না। একটা চেনা কণ্ঠ ভেসে এলো আকসাসের কানে। তাই তো, এটা হামুরের গলা। এত কিছুর মধ্যে তার খেয়ালই ছিল না যে হামুরকেও এই বোটে উঠতে বলেছিল। কিন্তু ফেলে দাও মানে? কথাটা শুনে রেগে উঠল আকসাসি। কিন্তু কথাটা তো সত্যি। জেকিস মারা গেছে, সে আর এই পৃথিবীতে নেই। আর এখন তাকে এই বোটে নিলে একটা বিপদ হাজির হবে। তাই প্রচণ্ড দুঃখের সাথে জ্যাকিসকে জলে ফেলে দিল। জাহাজের মধ্যে থাকা বাকি 5 জন, তারাও আর জীবিত নেই। তাই এখানে থামা মানে মূর্খতা হবে। তাই তারা এগোতে লাগলো, কিন্তু যাবে কোথায়? দূর দূরান্তে কোনো দ্বীপ বা ভূমি তো দেখাই যাচ্ছে না। না, ওখানে কি একটা দেখা যাচ্ছে। বৃষ্টি এখন অনেকটা ধরে এসছে। আস্তে আস্তে কুয়াশার পর্দা, যেটা এতক্ষণ তাদেরকে ঘিরে ছিল, তা অনেকটা হালকা হয়ে এসছে। আকসাসের মনে হলো আর বৃষ্টি হবেই বা কেন, আর গর্জন আর হাওয়া হবে কেন? যা করবা সেটা তো করা হয়েই গেছে। কিন্তু তার মধ্যে এই ডান দিকটায় কি একটা ঝাপসা দেখা যাচ্ছে। আকসাসি একটু অবাক হয়ে গেল। হ্যাঁ, সে মানছে যে সবকিছু আস্তে আস্তে শান্ত হচ্ছে, কিন্তু এখনো এতটাও শান্ত হয়নি যে দূরের জিনিস দেখা যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, দ্বীপটা যেন জ্বলছে, হালকা হালকা আলোর আভা বেরোচ্ছে। কিন্তু এখন সে জিনিসের চিন্তা করলে চলবে না। এখন যত দ্রুত একটা নিরাপদ জায়গা পেলেই হাঁপ ছেড়ে বাঁচবে সবাই। আকসাসি সেদিকে আঙুল দেখিয়ে এগোতে নির্দেশ করল। সমুদ্র আস্তে আস্তে নিজের শান্ত রূপে ফিরে আসছে। মনে হলো তাদের উপর দিয়ে বিপদের ছায়া চলে গেছে। সকাল হয়ে এসছে। সবাই বালির উপর শুয়ে আছে। কাল রাত্রে কি হলো কিছুই মনে নেই কারোর। শুধু এতটুকু মনে আছে যে আকসাসি তাদেরকে একটা দ্বীপ নির্দেশ করে যেতে বলেছিল। তারপর কিভাবে আসলো, কেন এখানে পড়ে আছে, কিছুই মনে নেই। জাহাজের এক নাবিক কিশলয়ের প্রথম জ্ঞান ফেরে। সে উঠে
চারিদিকে দৃশ্য দেখল। সবাই সেখানে পড়ে আছে। মাথায় হাত দিয়ে ভাবল কি হয়েছিল কালকে রাত্রে, কিন্তু কিছুই মনে পড়ল না তার। কিশলয় আকসাসের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর আকসাসে একটু মুখ দিয়ে আওয়াজ বের করলো। বোঝা গেল না কি বলছে সে, তাই কানটা তার মুখের দিকে নিয়ে গেল সে। জল, একটু জল। জল চাইছে আকসাসি, কিন্তু এখানে জল পাবে কোথায় সে? একটু এদিক ওদিক তাকালো যদি কিছু পাওয়া যায়, আর পাওয়াও গেল একটা জলের বোতল। একটা নয়, অনেকগুলো। কিন্তু এখানে এই জলের বোতলগুলো আসলো কি করে? তারা তো আসবার সময় কিছুই আনেনি। তাহলে উঠে গিয়ে একটা বোতল এনে আগে নিজে খেলো। হ্যাঁ, পরিষ্কার বিশুদ্ধ জল। তাড়াতাড়ি গিয়ে আকসাসিকে খাইয়ে দিল। একটু খেয়ে কাশতে শুরু করলো। তারপর লাফিয়ে উঠল আকসাসি। আমি কোথায়? আমি কোথায়? আকসাসি চারিদিকে তাকালো। তার কালকের রাতের কথা মনে পড়েছে। সে উঠে দাঁড়ালো। সবাই এখনো মাটিতে পড়ে আছে। আকসাসি বলল সবার জ্ঞান ফেরাতে। আস্তে আস্তে সবার জ্ঞানও ফিরল। সবাইকে একটু একটু করে জল খাওয়াতে হয়েছে, না হলে কেউ উঠতে পারছিল না। শুধু কিশলয় সেই একমাত্র লোক যে জল ছাড়া উঠতে পেরেছে। তবে একটা প্রশ্ন রয়ে গেল, এই পরিষ্কার বিশুদ্ধ পানীয় জল এখানে এই বোতলগুলিতে আটকানো অবস্থায় কে ফেলে গেল? কেউ কি আগে থেকে জানতো তাদের জল লাগবে? সেটা কিশলয় জানে না। সে কেন, কেউই জানে না। কিছুক্ষণ লাগলো সবাইকে সামলে উঠতে। ডাক্তার বলল, ব্যাপারটা কি হলো বুঝলাম না যে। কালকের রাত্রের কোনো ঘটনা মাথাতেই নেই। কেউ যেন রবার দিয়ে সব মুছে দিয়েছে। কিছু মনে পড়ছে তোমার আকসাসি? না, কিছু মনে নেই। তারপর প্রত্যেকের দিকে তাকিয়ে চমকে বলে উঠল আকসাসি, 1 মিনিট, কম কম লাগছে না? বাকিরা কই? এতক্ষণে নজরে পড়ল ব্যাপারটা। হ্যাঁ, কয়েকজন কম কম লাগছে। তারা মোট 10 জন আছে, কিন্তু যদ্দূর সবার মনে পড়ছে তারা তো 3টি বোট, মানে 15 জন ছিল। তাহলে বাকি 5 জন কোথায় গেল? হইচই পড়ে গেল, কিন্তু আশেপাশে কারোর কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। তারা কি তাদেরকে ছেড়ে পালিয়ে গেছে? না, সেটা কেন করতে যাবে? কিচ্ছু মাথায় ঢুকছে না কারোর। আর তাদের বোট কোথায়? যেটা করে তারা এখানে এসেছে সেটা কোথায়? হ্যাঁ, মাঝের ঘটনার কথা কারণ মনে পড়ছে না। তাহলে কি সেই সময় এমন কিছু একটা ঘটেছে যে সেই 5 জনও ওর সঙ্গে তাদের 3টে বোট হাওয়া হয়ে গেল? সামনে শুধু জঙ্গল আর জঙ্গল। সেদিকে তারা যায়নি তো? হতে পারে, আবার নাও হতে পারে। তবে জল আনতে হলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আকসাসির নির্দেশে সামনে এগোতে লাগলো সবাই। কিছুটা এগোতেই জঙ্গল শেষ হয়ে গেল। আর তারপরের দৃশ্য দেখে উত্তেজনায়, ভয়, বিস্ময়ে সবার হাত পা ঠান্ডা হয়ে এলো। সামনে অনেকগুলো বাড়ি, ভাঙা পোড়ো বাড়ি। হয়তো আগে এখানে, অনেক আগে মানুষ বসবাস করতো এই জন্যে বলা হচ্ছে কারণ এখানে কোনো প্রাণের শব্দ নেই। কিন্তু এইরকম দেশের কথা তো কেউ কখনো পড়েনি। তাহলে তারা কোথায় চলে এলো? তারা কি কোনো নতুন পুরনো সভ্যতা খুঁজে পেল যা আগে কেউ পায়নি? এরকম একটা কথা মনে হলেই সবার মনে অনেক প্রশ্ন উকিঝুঁকি মারবে। যেমন এখানকার সভ্যতা কত বছরের পুরনো, এই সভ্যতার মানুষ কিভাবে, কোন ভাষায় কথা বলতো, প্রতিনিধি বা রাজা কে ছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা,
কেন এখন এখানে কোনো মানুষ বসবাস করে না? কি হয়েছিল যে এই গ্রাম বা এই জায়গাটা এইরকম হয়ে গেল? এরকম কয়েকশো প্রশ্ন তাদের মনে আসে। যদি এটা একটা নতুন সভ্যতার আবিষ্কার হয় তাহলে তো একটা বিরাট ব্যাপার। তাহলে দেশে ফিরে গিয়ে তাদের নাম বইয়ের পাতায়, খবরের কাগজের পাতায় ছাপবে। কিন্তু এখন তারা কিভাবে বাড়ি ফিরবে জানা নেই। শুধু এটা জানা আছে যে এখন তাদেরকে ওই 5 জনকে যেভাবেও খুঁজে বার করতে হবে। এখনো ওই কেশবের জ্ঞান ফেরেনি, তাই একটি বাড়ির মধ্যে ডাক্তার সহ 2 জনকে তাদের পাশে রেখে এলো। আর আকসাসি সহ বাকিরা খুঁজতে বেরোলো তাদের সঙ্গীদের। কিন্তু এখানেও আশেপাশে খুঁজেও তাদের পাওয়া গেল না। তাই ফিরেস ও কুমন্দ 2 জনকে এগিয়ে গিয়ে দেখতে বলল আকসাসি। ওয়েও বলল বেশি দূর না যেতে, তাড়াতাড়ি ফিরতে। তারা চলেও গেল। আর আকসাসি সহ বাকিরা সেই ডাক্তার যেখানে আছে সেখানে আসলো। এসে আকসাসি দেখলো ডাক্তার চিন্তার মুখ করে বসে রয়েছে। আকসাসি একটু ঘাবড়ে গেল, এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কি? ডাক্তার বলল, না, মারা যায়নি, কিন্তু যা অবস্থা তাতে মনে হচ্ছে। ডাক্তার চুপ করে গেল। কিছুক্ষণ সব নিঃশব্দ। আর তারপর ডাক্তার আবার বলল, মনে হচ্ছে হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে যেসবের। হঠাৎ কিসব কিরকম যেন করতে লাগলো। হাত পা নাড়াতে চেষ্টা করছে, কিন্তু প্রচণ্ড যন্ত্রণায় সেটা করতে পারছে না। তার মুখ থেকে গেঁজা বেরিয়ে আসছে, তার সঙ্গে রক্ত। ডাক্তার তাড়াতাড়ি সব সামলানোর চেষ্টা করতে থাকে। তবে আকসাসি মুখ সরিয়ে নেয়। মনে মনে ভাবে আর একজন শেষ। এই নিয়ে 7 নম্বর। আকসাসি এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ডাক্তার বলল, আমাকে ক্ষমা করো আকসাসি। জানি না কোন এমন প্রাণী একে ধরেছিল যে মাত্র কয়েক সেকেন্ডে সব কটা হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তবে আমার মনে হয় মারা গিয়ে এ বেঁচে গেছে। যদি বেঁচে থাকতো তাহলে এর চেয়েও বেশি কষ্ট পেত আকসাসি। আকসাসি, শুনতে পাচ্ছ আমার কথা? আকসাসি? আকসাসির কানে কোনো কথা ঢুকছে না। সে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরে আবার মেঘ করে আসছে। মনে হয় আবার বৃষ্টি হবে, মানে আবার প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এইসব কথা ভাবছে তখন হঠাৎ তার চেতনা ফিরল। ডাক্তার তার কাঁধে হাত দিয়েছে। চমকে আকসাসি বলে উঠল, কি হয়েছে ডাক্তার? কি সব ঠিক আছে? ডাক্তার চুপ করে রইল। ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আকসাসি বুঝল যে কিশব আর এই পৃথিবীতে নেই। কিশবের দিকে এগিয়ে গেল আকসাসি। এখনো সে একইভাবে পড়ে আছে, মুখে গেঁজা আর রক্ত, চোখ দুটো খোলা। চোখের দিকে তাকালে বোঝা যায় তার মৃত্যুর যন্ত্রণার কথা। হাত দিয়ে চোখ বন্ধ করে দিল আকসাসি। তারপর নিজের মন শক্ত করবার চেষ্টা করল। বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে। এতক্ষণে আকসাসির মনে পড়ল বাকিদের কথা। 2 জন তো এখনো ফেরেনি, তারা তো এখনো বাইরে আছে। তাহলে কি হবে এখন? আকসাসি এক দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তখনই তার ঠিক সামনে প্রায় 10 গজ দূরে বাজ পড়ল। আকসাসি লাফ দিয়ে পিছনে পড়ে গেল। আর একটু যদি আগে বেরোতো তাহলে এতক্ষণে সেও মারা পড়ত। ডাক্তার সহ প্রত্যেকে দৌড়ে এসে আকসাসিকে ধরল। ডাক্তার বলল, আরে তুমি কোথায় যাচ্ছিলে? আর একটু হলেই আমরা তোমাকে হারিয়ে ফেলতাম যে। আকসাসি হাঁপাতে হাঁপাতে বলল, 2 জন বাইরে আছে ডাক্তার, তারা এখনো ফেরেনি।
ডাক্তার সবার দিকে তাকালো। হ্যাঁ, সে তো এতক্ষণ খেয়ালই করেনি যে তাদের মধ্যে দুজন নেই, কিন্তু এখন তো বেরোনো নিরাপদ নয়। এবারের মতো আকসাসের জীবন প্রায় যেতে যেতে বেঁচে গেল, কিন্তু সববার যে ভাগ্য তার সঙ্গ দেবে, এরকমভাবে বাঁচাবে, সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই আকসাসিকে বলল, কিন্তু এখন কি বা করা যাবে? বাইরে বেরোনো এখন নিরাপদ নয় যে। ওদের নিয়ে চিন্তা করতে হবে না, ওরা ওরা ঠিক একটা বাড়িতে ঢুকে পড়বে। আবার ঠিক একই জায়গায় বাজ পড়ল। আকসাসি ডাক্তারের কথা বুঝবার চেষ্টা করল। ঠিকই তো, যেভাবে এদিক ওদিক বাজ পড়ছে তাতে কার প্রাণ যায় তার ঠিক নেই। ফিরেস আর কুমুন্দ ওরা না হয় একটা কিছু ঠিক করে নেবে, আর বৃষ্টি কমলে চলে আসবে। আকসাসি আর পা বাড়ালো না। অন্যদিকে ফিরেস ও কুমুন্দ 5 জনকে খুঁজতে খুঁজতে আলাদা হয়ে গেছে। কুমুন্দ একটা বাড়ি পেয়ে সেখানে ঢুকে পড়েছে। ওখানে সে বসে পড়ে। বাইরে এখন তুমুল আকারে বৃষ্টি আর মেঘের গর্জন। ভাবতে থাকে কালকে রাত্রের কথা। মেঘ আসলো, এরকম বৃষ্টি হলো, ঝাঁঝ ফুটো হয়ে গেল, আর তারপর সে অকৃত্রিম সাপ। এইরকম সাপ যে এই পৃথিবীতে থাকতে পারে তা তার জানা ছিল না। উফ, ভাগ্যিস সাপটা তাকে আক্রমণ করেনি, তাহলে এখন তারও ওই কেশবের মতো অবস্থা হতো। কিন্তু এখানেই তো প্রশ্ন, জাহাজে অত সহজে অত বড় একটা ফাটল হলো কি করে? আচ্ছা, সাপটা ওইরকম ফাটল করেনি তো? হতেই পারে, আমরা তো সেটার সম্বন্ধে কিছু জানিই না। যদি ধরেও নি, যাক যাক সেসব কথা। তারপর স্যার বলল বোটে উঠতে। উঠলাম, বাজ পড়লো, বাকি 6 জন মারাও গেল। আর তারপর স্যার বলল এই দ্বীপের দিকে বোট চালাতে। কিন্তু তারপর এমন কি ঘটলো যাতে আমরা সবাই ওই সময়ের কথা ভুলে গেলাম? আমাদের বোটই বা কোথায় গেল? বাকিদের এত দূরে এসে খুঁজলাম, কই কাউকে তো পেলাম না। তারা সবাই কোথায় গেল? বাইরে এখনো বৃষ্টি পড়ছে একইভাবে। হঠাৎ একটা শব্দ এলো তার কানে। ওটা কিসের শব্দ? সেই বাড়িতে একা আছে, আর কেউ নেই। তাহলে কুমুন্দ ঘামতে শুরু করেছে। কিরকম শব্দ এটা? মনে হচ্ছে কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, তাই না? খুব সাহস নিয়ে সে মাথাটা ঘোরালো, আর তার সাথে শব্দের বাইরে পালিয়ে এলো। একটা ছায়ামূর্তি সেখানে দাঁড়িয়েছিল। সে কুমুন্দের পিছনে দৌড় মারল। কুমুন্দ দৌড়চ্ছে, আর পিছনে সেই ছায়ামূর্তি পিছু করছে। কুমুন্দের গতি কমে আসছে, কিন্তু সেই মানুষটির নয়। ক্রমে ছায়ামূর্তিটি লাফ দিয়ে কুমুন্দকে ফেলে দিয়ে তার হাত দুটো চেপে ধরল নিজের হাত দিয়ে। যন্ত্রণা করছে কুমুন্দর। মনে হচ্ছে হাত নয়, অনেকটা ছুরি তার হাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কুমুন্দের মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, যেন কেউ তার মুখ আঠা দিয়ে আটকে দিয়েছে। বাজ পড়ল এবার, আর সে আলোয় লোকটিকে দেখতে পেল কুমুন্দ। এটা কি সত্যিই লোক? না, সারা দেহ কালো, আর তার গায়ে লেগে আছে কালো রঙের পেরেক। ওহ, কি ভয়ঙ্কর! চোখ দুটো রক্তের মতো জ্বলছে, গা দিয়ে পচা পচা গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে হাজার হাজার মৃতদেহ থেকে গন্ধ আসছে। কুমুদের সারা শরীর রক্তে ভাসছে। সে মূর্তিটি নিজের হাত কুমুদের ওপর থেকে সরালো। ঠেলে দূরে সরিয়ে দেবে সে শক্তিও নেই কুমুন্দর। সেটা নিজের হাত এবার কুমুদের গলার দিকে এগিয়ে গেল, আর তার গলা চেপে ধরল। হাতে থাকা পেরেক কুমুদের গলার মধ্যে ঢুকে গেল, এবড়ো খেবড়ো করে দিল। খুব যন্ত্রণার মৃত্যু। কুমুদ একটু আওয়াজও করতে পারল না। সেই ছায়াটা নিজের হাত সরিয়ে দিল, আর তারপর সেখান থেকে চলে গেল তার আরেক কাজ শেষ করতে। বৃষ্টি তো থামতেই চাইছে না ডাক্তার। আকসাসি বলল। সে আর বসে থাকতে পারছে না। কুমুদ আর ফিরাসের উপর তার চিন্তা বাড়ছে বই কমছে না।
তারা ঠিক আছে তো? ঠিকই বলেছ আকসাসি। বৃষ্টিও কমছে না, মেঘের গর্জনও কমছে না, আর এদিকে মনে হয় রাত হতে চলেছে। হ্যাঁ, কি আর করা যাবে বসে থাকা ছাড়া? বাইরে তো আর মরতে যেতে পারি না আমরা। হামুর বলল। তার কথা ঠিক, কিন্তু আকসাসি সেই দিনের পর থেকে তার উপর এখনো রেগে আছে। সে ক্ষেপে গেল, বলল, তোকে কেউ যেতে বলেনি, বুঝলি? হামুর কথা বললে আকসাসি কি বলতো বা করতো জানি না, তবে হামুর কথা না বলে ঝগড়াটা লাগতেও লাগলো না, শুধু কিছুক্ষণ নিঃশব্দ রইল। কিন্তু তারপরেই ডাক্তার বলে উঠল, এ কি হামর, তুমি ওটা কি খাচ্ছ? ডাক্তারের কথা অবাক হলো আকসাসি। এখানে হামুর আবার কি খাবে? হামুরের দিকে তাকালো এবার সে। হাতে কিসের একটা বোতল। ওই বোতলে আবার কি আছে? জল? না, কিরকম একটা গন্ধ আসছে যেন, মনে হলো আকসাসির। এরকম গন্ধ সে সেদিনও পেয়েছিল। সে হামুরের মুখে গায়ে। মদ নাকি? মদ নাকি? এই হামুর, ওটা তুমি কি খাচ্ছ? আকসাসি জিজ্ঞাসা করলো। বলল হামুর, হ্যাঁ, এই তো বিয়ার। বিয়ার মানে তো মদ। সেটা এখানে কোথায় পেল সে? সাথে করে এনেছিল? না। তাহলে? আকসাসি ক্ষেপে তেড়ে যাচ্ছিল, কিন্তু ডাক্তার ওকে থামিয়ে দিল। আবার নিজের জায়গায় গিয়ে বসলো আকসাসি। বাকি চারজন অন্যদিকে বসে গল্প করছে বা কি নিয়ে আলোচনা করছে, তাদের কোনো চিন্তা নেই। এরা শুধু ফাঁকা পেলেই আড্ডা মারতে বসে যায়। তা ভালো, ভয় না পেলেই হলো। তাহলে তাদেরকে আবার সামলাতে হবে। থাক নিজের মতো আনন্দে। আকসাসি বরাবরই ঘুমোয় না ঠিকঠাক। টানা 3 দিন একটুও না ঘুমিয়ে কাজ করতে পারে সে, কিন্তু এবার যেন তার ঘুম চলেই গেছে। আজ নিয়ে 4 দিন হতে চলল ঘুম হয়নি তার। হয়তো উত্তেজনায় আর চিন্তায়, তবে এই বিপদের সময় ঘুম না এলেই ভালো। কিন্তু যতই হোক, আকসাসির মন দিয়ে ভয়টা যাচ্ছে না। যদি ওদের দুজনের কিছু একটা হয়ে যায়। ইতিমধ্যে সে 7 জনকে হারিয়ে ফেলেছে, আর বাকি 5 জন জানি না কেন মনে হচ্ছে তারাও বেঁচে নেই। যদি এটা সত্যি হয়, তাহলে 7 আর 5-এ 12 জনকে হারিয়ে ফেলেছে। তার উপর আর কাউকে হারিয়ে ফেলতে চায় না সে। আচ্ছা, এতজন মারা গেল, তারা কি স্বাভাবিকভাবে মারা গেল? না, মানে প্রথমে জাহাজে 6 জন, আর তারপরে ঘটনা তো মনেই নেই। সেটা কি অস্বাভাবিক নয়? কিসবের ঘটনাও ফেলে দেবার মতো নয়। তাকে যে সাপে আক্রমণ করেছিল, সে কয়েক মুহূর্তের মধ্যে কিসবের সারা দেহের হাড় ভেঙে গুঁড়িয়ে দিল। কি করে? জ্যাকিসের কাছে শুনেছিল নাকি সাপের মাথাটা ঝোঁকের মতো, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এসব প্রশ্ন যত ভাবছে তত অবাক হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে। মাথাটা কেমন যেন করতে থাকে আকসাসির, বুঝে পায় না কি করবে। প্রায় 12 ঘন্টা বৃষ্টির পর থামে একটু। এতক্ষণ ছটফট করছিল আকসাসি। যখন বৃষ্টি থামে তখন সকাল। বেরিয়ে আসে প্রত্যেকে। আকসাসি বলে, চলুন ডাক্তার, এবার সময় নষ্ট না করে খুঁজতে লাগি। হ্যাঁ, একজন এখানে থাকুক, নাহলে দেখা গেল তারাও গেল, আর কুমুন্দ আর ফিরোজ দুজনেই এখানে আসলো। তাদের না পেয়ে তারাও খুঁজতে লাগলো, তাহলে আর এক সমস্যা হবে। তার চেয়ে ভালো এখানে একজন থাক। ওরাসকে এখানে রেখে তারা বাকিরা খুঁজতে বেরিয়ে গেল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কুমুন্দকে পাওয়া গেল। ডাক্তারই প্রথম দেখেছিল। দুজনকে খুঁজতে খুঁজতে তারা দলে ভাগ হয়ে গিয়েছিল, তবে ডাক্তারের গলা শুনে তাকে অনেকটা অস্বাভাবিক লেগেছিল। মনে হচ্ছিল সে অনেক ভয় পেয়েছে। আকসাসি ও তার সঙ্গীরা দৌড়ে গেল। সেখানে পৌঁছানো মাত্র আকসাসি কুমুন্দকে দেখে চমকে গেল।
ও মাই গড, এটা কি কি হয়েছে এখানে? এ কি অবস্থা? জানি না, আমিও তো এখানে এসে এই জিনিস দেখলাম। কুমুদের দেহ একদিকে আর মুন্ডু মানে মাথা আরেকদিকে পড়ে আছে। হাতে অসংখ্য পেরেকের চিহ্ন রয়েছে। কিন্তু এরকম কে করলো? আর ফিরাজ, সে কোথায়? সেও কি? আবার খোঁজাখুঁজি আরম্ভ হলো। খুব দ্রুত খুঁজতে লাগলো সবাই। সবার হাত পা কাঁপছে। তারা কোনো বিপদের মধ্যে আছে, তাতে কোনো সন্দেহ নেই। এবার ফিরাজকে প্রথম দেখতে পেল আকসাসি। সবাইকে ডাক দিল সে। সবাই দৌড়ে এসে দেখল ফিরাজ মাটিতে পড়ে আছে। তার মাথা ভাগ হয়ে গেছে, মাথার ঘিলু চোখে পড়ছে। আর সেই দৃশ্য দেখে আকসাসি থরথর করে কাঁপছে। অন্যদিকে একা দাঁড়িয়ে আছে উরাস। তার ভয় করে না। এত মৃত্যু দেখল সে, কিছুতেই ঘাবড়ায়নি। সে সব নিয়ে ভাবছেই না। সে এখন এই পুরনো সভ্যতা দেখছে। তারা কালকে রাত্রে যে ঘরে ছিল সে ঘরে তো আগেও কেউ না কেউ ছিল। কি ছিল? তারা এখন কোথায়? হঠাৎ উরাসের মাথায় প্রচন্ড আঘাত, যেন কেউ লাঠি দিয়ে প্রচন্ড জোরে মাথায় আঘাত করেছে। চোখে ঝাপসা দেখছে। মাথায় হাত দিয়ে সেখানে পড়ে গেল। সারা শরীর তার রক্তে ভিজে যাচ্ছে। কিন্তু তাকে মারল কে? বোঝা গেল না। না, শুধু নাকে একটা গন্ধ এলো, খুব পচা গন্ধ। যেন হাজার হাজার মৃতদেহ আর তার পচা গন্ধ যেরকম হবার কথা, ঠিক সেরকমই গন্ধ তার নাকে এলো। তারপর আর কিছু মনে নেই। তা যখন জ্ঞান ফিরল, সে বুঝতে পারল না সে কোথায় আছে। চারিদিকে অন্ধকার, আর তার ফাঁকে ফাঁকে ফুটো, আর সেই ফুটো দিয়ে আলো আসছে, কিন্তু খুব অল্প পরিমাণে। আর মনে হচ্ছে তাকে টানা হচ্ছে। ব্যাপারটা কি? কিছুক্ষণ পরে বুঝতে পারল সে তাকে একটা বস্তায় বন্ধ করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কেন? কোথায় নিয়ে যাচ্ছে? বুঝতে পারল না সে। বোঝার অবস্থাতেও সে নেই। তার মাথায় যন্ত্রণা হচ্ছে। কি করবে সে বুঝতে পারছে না। তাকে কি হত্যা করতে চাইছে কেউ? কিন্তু কে? এই প্রশ্ন মনে আসার সঙ্গে সঙ্গে চলাচল থেমে গেল। বস্তা আর নড়ছে না। হঠাৎ উরাসের মনে হলো যে তার পায়ে যেই হোক না কেন একটা কিছু পরিয়ে দিচ্ছে। কিন্তু কি? তার পা কেনই বা বাঁধছে? এই প্রশ্নের উত্তর বোঝবার আগেই সেই লোকটি তাকে তুলে নিল বুকের সামনে। কি গন্ধ! দম বন্ধ হয়ে আসছে তার। নিঃশ্বাস বন্ধ করে নিল সে। আর তখন তার মনে হলো সে শূন্যে ভাসছে। পাটা ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু না, পারল না। এবার এক অদ্ভুত ঘটনা। সেই বস্তাটা আস্তে আস্তে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছে। পা থেকে মাথা অব্দি সম্পূর্ণ মিলিয়ে যাওয়ার পর উরাস দেখতে পেল সে অনেক উপর দিয়ে নিচের দিকে পড়ছে। নিচের দিকে তাকালো সে। তার পায়ে একটা লোহার বল, আর তার নিচে সমুদ্রের জল। কিন্তু কিছু করবার আগেই সে ঝপ করে সেই জলে ডুবে গেল। সে পা ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। শেষে লোহার বল সহ সে সমুদ্রের একদম গভীরে এসে পড়ল। সে বুঝতে পারল সে বৃথাই চেষ্টা করছে। সামনের দিকে তাকালো সে। এতক্ষণ সে ভাবছিল সে একাই আছে, কিন্তু না, এ কি দেখছে সে? বাকি 5 জন যাদের খোঁজবার জন্য পাগল হয়ে গেছে, তারা ঠিক এখানে একই অবস্থায় মরে কাঠ হয়ে আছে। আর তাদের জাহাজ, নৌকো সবই এখানে। দম বন্ধ হয়ে আসছে তার। আর নিঃশ্বাস নেই তার মধ্যে। নিঃশ্বাস নিতে ভুলে হাঁ করে উঠেছিল সে। আর তার সঙ্গে সঙ্গে সমুদ্রের নোনা জল তার মুখে চলে গেল। আর পারছে না সে। আর বাঁচবার আশা নেই তার মধ্যে। চোখ বন্ধ হয়ে আসলো তার। একসময় তার হাত পা ছোড়াও থেমে গেল।
আমরা একটা বড় বিপদের মধ্যে রয়েছি, সেটা আমি এতক্ষণ পরে বুঝলাম। না না, আমার উড়াসকে একা ছাড়া ঠিক হয়নি। সে এখন কোথায় বুঝতে পারছি না। আমাদের এখন একা থাকা একদম উচিত নয়। আকসাসি পাগলের মতো বলতে যাচ্ছে। সে সে বুঝতে পারছে না সে সে কি করবে। সে ফিরাসের ভয়ঙ্কর মৃত্যু দেখবার পর আকসাসির হঠাৎ মনে পড়ে উরাসের কথা। সঙ্গে সঙ্গে সে পাগলের মতো ছুটতে থাকে। তাকে দেখে না দাঁড়িয়ে সবাই তার পেছনে দৌড়ায়। আর এখানে এসে দেখে কেউ নেই। অনেক ডাকাডাকি করেও কারো সাড়া পাওয়া যায়নি। তখন আকসাসি বুঝল যে সেও পৃথিবী ছেড়ে জীবনের মতো চলে গেছে। তাকে খুঁজলে তার লাশ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। কাউকে তাই খুঁজতেও বলে না সে। ফিরাসের মৃত্যু দেখে আকসাসি প্রচন্ড আঘাত পেয়েছে। নিজেকে সামলে রাখতে পারছে না সে। নিজেকে কেমন পাগল পাগল লাগছে তার। 3 দিন যেতে পারলো না, তার মধ্যে এত মৃত্যু। কেউ কি সামলাতে পারে? প্রথমে জেকিস, তারপর ওই কিশোর, তারপর কুমুন্দ ও ফিরাস, আর তারপরে এখন এবার উরাস। প্রত্যেকে কোনো না কোনো ভাবে মারা গেছে। আকসাসি কিচ্ছু বলল না, সোজা কালকের ঘরটায় ঢুকে গেল। কারোরই এখন নিজেকে নিরাপদ মনে হচ্ছে না। আর তারপর আকসাসির অবস্থা দেখে কেমন যেন ভয় ভয় করছিল সবারই। তাই তারাও ঘরে ঢুকে গেল। 3 দিন না খেয়ে আছে সবাই। পেটের অবস্থা খুবই খারাপ। হামুর যে একদিনও না খেয়ে থাকতে পারতো না, সে 3 দিন না খেয়ে আছে। ভাবা যায়? তার নাকে কেমন একটা খাবার খাবার গন্ধ আসছে। হামুরকে সেটা যেন আকর্ষণ করছে। গন্ধকে পিছন করে এগোতে লাগলো সে। আর আরেকজন ককার সে হামুরকে দেখতে পেয়েছিল। সে যেতে যেতে একটা বাড়িতে ঢুকে পড়ল। ককারের কেমন সন্দেহ হলো। হামুর যে ঘরে ঢুকলো সেটাকে নির্দেশ করে এগিয়ে গিয়ে সেও ঢুকে পড়ল। সে চমকে গেল। এখানকার বাড়িগুলো তো এত পুরনো, তাহলে এই বাড়িটা এরকম কেন? চকচকে ছাদ, মেঝে, দেওয়াল। এগিয়ে গেল ককার, কিন্তু হামুর কোথায়? পিছনে ফিরল সে। এ কি, দরজা কোথায়? ভয় পেয়ে গেল। কিছুক্ষণ আগে সেখান থেকে ওই ঘরে ঢুকলো সে, সেই দরজাটা কোথায়? হঠাৎ একটা গন্ধ নাকে আসলো ককারের। গন্ধটা খুব তীব্র। তার নাকে যাওয়া মাত্রই শরীরটা কেমন একটা করে উঠল। সঙ্গে সঙ্গে সে নাকটা বন্ধ করে দিল। গন্ধটা অনেক বাজে ও বিষাক্ত। নিরুপায় ককার বুঝতে পারছে না সে কি করবে। এদিকে তার শরীরে অক্সিজেনের পরিমাণও কমে আসছে। নিজের অজান্তে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফেলল সে। সঙ্গে সঙ্গে বিষাক্ত বাতাস তার মধ্যে প্রবেশ করল। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার নিঃশ্বাস চিরদিনের মতো বন্ধ করে দিল। অন্যদিকে আকসাসি সহ সবাই ঘরে ঢুকবার পর টের পেল তাদের মধ্যে আরো 2 জন হাওয়া। এদিকে খুঁজতে যাবে তারও আশা নেই। বাইরে আবার ভয়ানক বৃষ্টি নেমেছে। আকসাসি বাধা দিয়ে বলল, গিয়ে লাভ নেই, তারাও আর নেই এই পৃথিবীতে। চিরদিনের মতো তারাও চলে গেছে। ডাক্তার বুঝতে পারলো যে আকসাসি মানসিকভাবে খুব আঘাত পেয়েছে। তার কথাগুলোর মধ্যে একটু পাগল পাগল ভাব হালকা লক্ষ্য করা যাচ্ছে। এখন আকসাসিকে একা ছাড়াই ঠিক হবে। নিজের সাথে যদি কথা বলে নিজের ভয়টা কমাতে পারে, তাহলেই আকসাসিকে পাগল হওয়া থেকে বাঁচানো যাবে। তারা যে বাড়িটায় আছে সেখানে একটা ঘর আছে। সকালে ডাক্তার দেখেছিল, কিন্তু আকসাসিকে একা ছাড়া কি ঠিক হবে? কয়েকজনের সঙ্গে একটু পরামর্শ করলো ডাক্তার। সবারই মত হ্যাঁ, আকসাসি দরজার সামনে বসে আছে। কিন্তু তাকে কি বলে ওই ঘরে পাঠাবে বুঝতে পারল না সে। তবে ডাক্তার আকসাসির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আকসাসি, ভয় পাচ্ছ? আকসাসি গম্ভীর গলায় বলে উঠল, না না, শুধু অবাক হচ্ছি।
ডাক্তার বুঝতে পারল আকসাসি এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে, কিন্তু এখনও তাকে আরও শক্ত হতে হবে। এই সময় তাকে একা ছেড়ে দিলে ভালো হয়, তাই বলতে যাচ্ছিল সেই কথা, কিন্তু তার আগেই আকসাসি বলল, আমাকে একটু একা ছেড়ে দিন ডাক্তার। ঠিক আছে, তাহলে একটা ঘরে চলে যাও তুমি। সেখানে কেউ তোমাকে বিরক্ত করবে না। কোন ঘর? আকসাসি ডাক্তারের দিকে তাকালো। এসো আমার পেছন। এই বলে ডাক্তার এগিয়ে গেল, আর তাকে অনুসরণ করে আকসাসিও এগিয়ে গেল। একটা ঘরে এসে ডাক্তার থামল। আকসাসি বুঝল ডাক্তার এই ঘরের কথাই বলেছিল, তাই কোনো কথা না বলে সে সেখানে ঢুকে গেল। ডাক্তারও চলে গেল আকসাসিকে একা ছেড়ে। কিছুক্ষণ আকসাসি বসেছিল, কিছু ভাল লাগছে না তার, তাই উঠে হাঁটতে শুরু করে। হাঁটছে আর অনেক কথাই ভাবছে। তারা কি দোষ করেছিল যে তাদের এইরকম একটা নরকে আটকে দিল ঠাকুর? কি দোষ করেছিল ওই জ্যাকিস? বাকিরাও তো কোনো দোষ করেনি, কারোর ক্ষতি তো করেনি, তাই কেন তাদের এই শাস্তি দিল বিধাতা? এখান থেকে বাঁচবার কি কোনো আশা নেই? যখন এইসব ভাবছে তখন তার পায়ে কি একটা জিনিস লাগলো। নিচের দিকে তাকালো আকসাসি। একটা বই বা ওই ডায়েরি জাতীয় কোনো জিনিস। সেটা হাতে নিল, তারপর এক জায়গায় বসে পড়ল সেটা নিয়ে। লেখাগুলো চকচক করছে, কিন্তু কেন? প্রশ্নটা মাথায় আসলো তার। বইটির প্রথম পাতা খুলতে একটা ত্রিভুজ জাতীয় জিনিস তার চোখে পড়ল। মনে হলো তাতে যেন আলো চকচক করছে, কিন্তু ত্রিভুজ কেন এখানে? ত্রিভুজের নিচে থাকা লেখাটাও নজরে এলো আকসাসির। লেখাটা পড়ার সঙ্গে সঙ্গে তার শরীর বেয়ে একটা হিমের স্রোত বয়ে গেল তার। বারমুডা ট্রায়াঙ্গেল, এই নামটি সারা বিশ্বে বিখ্যাত। অনেকেই বলেন যে এখানে যে একবার ঢুকে পড়ে সে আর এখান থেকে বেঁচে ফেরে না। এমন অনেক ঘটনাও শুনেছে, ইতিহাসে পেয়েছে। তাহলে কি এই জন্য এখানে প্রবেশ করবার পর তাদের জাহাজের যোগাযোগ চলে যায়, কম্পাস খারাপ হয়ে যায়? হ্যাঁ। পরের লাইনে চোখ বোলালো আকসাসি। সব ইংরেজিতেই লেখা, তাই বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছে না। 1-2 করে উল্টোভাবে লেখা। 1 যোগাযোগ বন্ধ, 2 মেঘের খেলা, 3 রহস্য, 4 বিপদ, আর 5 আর আসে না। প্রতি 100 বছর পর এই দ্বীপ জন্ম নেবে। 4 পর্যন্ত সব ঠিক গেছে, সব সত্যি হয়েছে, তাহলে কি 5টাও সত্যি হবে? এতটুকু পরেই আকসাসির বুক উপর নিচে খুব দ্রুত করতে থাকে। হৃৎপিণ্ড ফেটে যাবে মনে হলো আকসাসির। তার খুব ভয় করছে। বইটা ছুঁড়ে ফেলে চিৎকার করে ওঠে সে। আকসাসি তার বুকে একটু ব্যথা অনুভব করল, আর ঠিক সেই সময় বাইরে মেঘের গর্জনার অন্ধ করে দেওয়ার মতো আলো দেখতে পেল সে দরজার দিকে তাকালো। সেই আলোয় দেখা গেল দরজায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তা দেখে আকসাসির ভয় দ্বিগুণ বেড়ে গেল, আর তার সাথে বুকের ব্যথা অল্প থেকে তীব্র, আর সেখান থেকে তীব্রতর হয়ে উঠল। আকসাসির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে। ব্যথা সে পড়ে গেল, আর এক অস্ফুট চিৎকার করে উঠল আকসাসি, আর তার সাথে সাথে তার বুকে রাখা হাতটা আলগা হয়ে গেল। আর সে দৃশ্য দেখে দরজায় দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি দৌড়ে চলে এলো আকসাসির কাছে। আসলে সেই ছায়ামূর্তিটি ছিল ডাক্তারের। আকসাসির আওয়াজ শুনে দৌড়ে এসেছিল সে, কিন্তু এইরকম ঘটনা দেখে ডাক্তার বুঝে পায় না যে কি করবে। আকসাসি, আকসাসি! ডাক্তার পাগলের মতো বলতে থাকে। তার নাড়ি তার নাকের কাছে হাত রেখে বোঝে যে আকসাসি মারা গেছে। আর ঠিক সেই সময় বাইরে দিয়ে কয়েকজনের আওয়াজ ভেসে এলো।
আরে, এটা তো বাকিদের আওয়াজ, কিন্তু কেন? তাদেরও কি বিপদ হয়েছে? মনে হয়, কিন্তু আকসেসি না। একজনের জন্য সবাইকে বলে দেওয়া যায় না। আকসেসি মারা গেছে, তাকে আর বাঁচিয়ে তোলা যাবে না। ডাক্তার ছুটে বাইরে চলে এলো, কিন্তু সবাই কোথায়? হঠাৎ এক অবিশ্বাস্য ঘটনা। ডাক্তারের আশেপাশে থাকা সমস্ত কিছু উবে যাচ্ছে, তা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, বাতাসে মিলিয়ে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ডাক্তার কিছু বুঝে উঠবার আগেই সব হাওয়া হয়ে মিলিয়ে গেল, আর তার বদলে রয়ে গেল শুধু মাইল মাইল জমি। ডাক্তার এতক্ষণ লক্ষ্য করেনি যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তা লক্ষ্য করা মাত্র আবার বৃষ্টি শুরু হলো, কিন্তু এটা কোনো সাধারণ বৃষ্টি নয়। বৃষ্টির ফোঁটার জায়গায় অন্য কিছু পড়ছে। কেরোসিনের গন্ধ না? হ্যাঁ, কিন্তু মেঘ থেকে কেরোসিন কিভাবে পড়বে? তাহলে এখন কি হবে? সে যা ভাবছে তাই কি? যদি তা হয় তাহলে তো সর্বনাশ। আস্তে আস্তে সারা শরীর কেরোসিনে ভিজে চুপসে গেল ডাক্তারের। এবার যা হবার কথা ভাবছিল তাই হলো। মেঘের এক বিশাল গর্জন, আর তা থেকে বেরোনো বৈদ্যুতিক বাজ জ্বলন্ত দেশলার মতো আছড়ে পড়ল ওই কেরোসিনের ওপর। আর সঙ্গে সঙ্গে সেই জায়গাটা জ্বলে উঠল, আর দ্রুত সেই আগুন ধেয়ে আসতে লাগলো ডাক্তারের দিকে। সে বুঝল এখন বাঁচবার চেষ্টা করা মূর্খতা হবে, তাই সে চোখ বন্ধ করে দিল। আর তার পর মুহূর্তে সে এক কষ্টের চিৎকার। এই চিৎকার কি ভয়ঙ্কর তা বলে বোঝানো যাবে না। আর কষ্ট যে আগুনে পুড়ছে সে একমাত্র বুঝতে পারবে এই কষ্ট। প্রায় 10 মিনিটের মধ্যে তার সমস্ত শরীর পুড়ে খাক হয়ে গেল, আর সাথে ওই দ্বীপের জমি নড়তে শুরু করলো। আস্তে আস্তে তা সমুদ্রের গভীরে প্রবেশ করল। শেষ হয়ে গেল তাজা 21টি প্রাণ। তাহলে আমি কে? নিশ্চয়ই বুঝতে পেরেছ সবাই। খাতাটা বন্ধ করে দিলাম। 7 দিনের জন্য ঘুরতে গিয়েছিলাম। যাবার সময় আমার লেখার খাতাটা সাথে নিতে ভুলে গেছিলাম। তবে একটা সাধারণ খাতার জন্য তো আর ফিরে আসতে পারি না, তাই সেখানে একটা খাতা কিনে নিয়েছিলাম। কিন্তু যখন ফিরে আসি তখন সেই খাতাটা খুলি, তখন এসব লেখা দেখতে পাই। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, কে আমার খাতায় এইসব লিখেছে? সবচেয়ে অবাক করার বিষয় যে আমি যাওয়ার সময় দরজা জানলা বেশ ভালোভাবেই বন্ধ করে গিয়েছিলাম। যদি চোর আসে তাহলে ঢুকবেই বা কি করে? আর ধরেও নিলাম যে চোর বা অন্য কেউ দরজার তালা ভেঙে ঢুকেছে, কিন্তু এই সব লিখে কার কি লাভ হতে পারে? আর যদি তালা ভেঙেও ঢোকে তাহলে তো একটা চিহ্ন থাকবে, বা বুদ্ধি করে অন্য তালা লাগানো দরকার। কিন্তু সেটা তো হয়নি, সব ঠিকঠাকই আছে। আমি যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক সেভাবেই আছে। তাহলে আর যে সব লিখলো সেই জাহাজের মধ্যে কে? বুঝলাম না তো। আর একটা প্রশ্ন আছে, 100 বছর হলেই কি আবার এই দ্বীপ জন্ম হবে? ভাবছি এই গল্পটা একটা বইয়ে ছাপাবো। দেখি যারা পড়বে তারা বোঝে নাকি যে লিখেছে সে কে। কি কিছু বুঝতে পারলেন?